নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। শরীরটা যে ভেতর থেকে কতটা খারাপ সেটা তাড়াহুড়ো করে যখন তৈরি হচ্ছে তখন বুঝতে পারছি। হাত পাগুলো কাঁপছে, কিন্তু যেতেই হবে। ইতিমধ্যে আমি লেট করে ফেলেছি। আমি কাজ এগোতে পারছি না আসলে শরীর খারাপের জন্য, তো দেরি হয়ে গেছে। ওরা বোধহয় প্রোগ্রাম দেবপ্রতিম ফোন করেছিল, শুরু করে দিল কিনা বুঝতে পারছি না। আমার শ্বশুরমশার আপত্তির জন্য আমরা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি না। আগের দিনে যেহেতু মস্ত বড় একটা পেট খারাপ হয়ে গেল, বাড়ি শুদ্ধ সবার, আমার শ্বশুরমশাই বারণ করছেন। তো ঠিক আছে, আশা করছি নবরণদারা ভুল বুঝবে না। তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে। আমার সত্যিই দেরি হয়ে গেছে। আমি যখন পৌঁছলাম তখন একটা ইভেন্ট শুরু হয়ে গেছে। পর 3টে ইভেন্টে জাজমেন্ট ছিল আমাদের। সব মিলিয়ে বিচারক ছিলেন 6 জন। তার মধ্যে আমি একমাত্র একটু দেরি করে এসেছি। তবে বাকি 5 জনে ঠিক আমার মতো এত খারাপ অবস্থা ছিল না, যে আগের দিন একেবারে বিছানা ছেড়ে উঠতে না পারার মতো পরিস্থিতি। আমি আজকে একদমই যেতে পারছিলাম না। নেহাত এটা মাতৃসংঘের অনুষ্ঠান, সেই জন্য যাচ্ছি। আমার শ্বশুরমশাই যদি জানতে পারেন যে মাতৃসংঘের অনুষ্ঠান আমি করিনি, তাহলে উনি খুব বিরক্ত হবেন, কারণ এটার উনি আজীবনের সদস্য। এটার হিটস হয়েছিল 11 তারিখে। সেই দিনে ওরা আমাকে গ বিভাগ মানে সিনিয়র গ্রুপের জন্য বিচারক হিসেবে রেখেছিল, কিন্তু সেই দিনে যেটা ছিল যে 10 জনকে সিলেক্ট করতে হবে হিটসে, কিন্তু গ বিভাগে ক্যান্ডিডেটই ছিল ঠিক 10 জন, যার ফলে সেদিনের অনুষ্ঠানটা ক্যান্সেল হয়। তো যাই হোক, আলটিমেটলি পৌঁছে গেছি। প্রথম গ্রুপটা আমি দিইনি, যেহেতু মাঝামাঝি পৌঁছেছি। তারপর দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপে জাজমেন্ট করেছি। বিচারক ছিলাম 6 জন: সুব্রতদা, মীনাক্ষীদি, রুনকিদি, সুপ্রিয়দা, চিরঞ্জিত স্যার এবং আমি। মাতৃসংঘের অনুষ্ঠান অত্যন্ত সিস্টেমেটিক এবং ডিসিপ্লিনড, এবং প্রত্যেকটা বাচ্চারা দারুণ গাইছে। যারা হিটস ক্লিয়ার করে এসেছে তারা তো বটেই, শেষের গ্রুপটা একটু হয়তো ছাড়াই বাছাইয়ের দরকার ছিল, কিন্তু ঠিক আছে, তারাও মন্দ গায়নি। তবে একটা জিনিস কিন্তু হয়েছে, বা না বললেই নয়, প্রসপেক্টাসে 3টে গান ছিল, তার মধ্যে থেকেই বাচ্চাদের গাইতে হতো। তো আমি যে খ বিভাগে দিলাম আমার মুক্তি আলোয় আলোয়, এছাড়াও ছিল তোমারই গেহে পালিছ সেহে এবং ডুব 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 সাগরে। এই গানে না ঠিক সমানভাবে জাজ করাটা খুব ডিফিকাল্ট। কেউ যদি বলে এই আকাশে আমার মুক্তির বদলে এই গগনে আমার মুক্তি, সঙ্গে সঙ্গে নাম্বার কাটা যাবে। কিন্তু ডুবসাগরের বেলায় তলাতল পাতাল খুঁজলে বা তলাতল খুঁজলে পাতাল, কোনোটাই ভুল নয়। এক্ষেত্রে যেটা হয় যে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে স্বরলিপির একটু এদিক ওদিক করলে, শুধু স্বরলিপি না, যে কোনো কিছুর এদিক ওদিক করলেই নাম্বার কাটা যায়। সেখানে আর অন্য যে গানটি, সেটা মানে কাঠামোটা সঠিক রাখলেই হয়, কেবলমাত্র এদিক ওদিক অনেকটুকুই করা যায়। সেটাই আসলে ব্যাপার, যে এই ধরনের গান না সিলেক্ট করার ক্ষেত্রে প্রসপেক্টাসে যারা তৈরি করছেন তাদের ওই যদি মিক্স অ্যান্ড ম্যাচও করতে হয়, তাহলে অন্তত যদি ধ্রুপদাঙ্গের রবীন্দ্রসঙ্গীত হয়, তাহলে অন্যান্য যে সিলেকশনগুলো সেগুলো সেরকম করলেই কিন্তু ভালো হয়। সব থেকে ভালো হয় হচ্ছে রবীন্দ্রনাথের গান মিশিয়ে যে গানগুলো থাকবে তার মধ্যে না রাখতে। একটা না রাখলে খারাপ লাগে, কিন্তু তুলনামূলকভাবে সহজ রাখুন। এই মানে ডুব 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 সাগরের সাথে আমার মুক্তি আলোয় আলোয় একেবারেই কিন্তু যায় না, কিন্তু বাচ্চারা মিলিয়ে মিশিয়ে গেয়েছে এবং খুব ভালো গেয়েছে। যাই হোক, চন্দনাদির সাথে একটু আগে মানে আমি জড়িয়ে ধরছিলাম সুব্রতদাকে, তো আপনারা চেনেনি। আর আমার পাশে বসেছিলেন চিরঞ্জিত স্যার, তার পাশে সুপ্রিয়দা। আর রুনকিদি শেষ পর্যন্ত থাকেননি, রুনকিদির বাড়িতে গেস্ট ছিল, তাড়াতাড়ি করে অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই চলে গেছেন। এখন আমরা ওপরেতে যাচ্ছি। ওপরে গিয়ে এখন একটু প্রসাদ নিতে হবে। আগের দিনে পেট খারাপ হয়েছে বটে, কিন্তু লোভটা আবার সামলাতে পারছি না। ওষুধ টষুধ খেয়েছি, এখন ভগবান ভরসা যাচ্ছি। এবং গিয়ে বুঝলাম যে না এলে কিন্তু, আমি প্রথমে কিন্তু যেতে চাইছিলাম না, যথেষ্ট ইতস্তত করছিলাম, কিন্তু তারপর গিয়ে বুঝলাম যে না আসলে খুব মিস করতাম। প্রথম কথা হচ্ছে, এই মাতৃসংঘটাকে বাইরে থেকেই এতদিন দেখেছি, এর আগেও জাজমেন্ট করেছি এখানে, কিন্তু ওপরে আসেনি। এত প্রকাণ্ড একটি পরিসর, এত সুন্দর এবং ঝকঝক করছে, মানে এই পুরো বিল্ডিংটা যে কি অসম্ভব ওয়েল মেনটেন্ড সেটা বুঝতে পারলাম। কোনো রকম বাহুল্য নেই, কিন্তু খুব সুন্দর। আর খিচুড়িটা দেবভোগ্য, যেটা বলে একদম দেবভোগ্য।
অসম্ভব সুন্দর, মানে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা নিয়েছি ততটুকুই খেয়েছি, তার বেশি চাইছিল দিতে কিন্তু নিতে পারিনি, কারণ ওই পেটটা খারাপ। আর সন্ধেও হয়ে গিয়েছিল, ওদের তো দুপুরবেলায় খাওয়ার কথা ছিল, সন্ধে হয়ে গেছিল, কিন্তু খিচুড়িটা ঠান্ডা ছিল না, গরমই ছিল এবং ভালো লেগেছে খুব। তারপরে একটু ঠাকুরের দর্শন করে নিলাম, এরপরে যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, এবারে মনটা বড্ড বাচ্চাটার জন্য, মানে মেয়ের জন্য আর কি, সামনে বোর্ড, পরশুদিন পরীক্ষা। তো যাই হোক, এবার পৌঁছে যাই। গিয়ে হাতে দিয়েছে ওরা পরমান্ন, সে গিয়ে আগে সন্ধে বাতি দেব, তারপরে আরও অনেক কিছু দিয়েছে, শুধু এই পায়েসটুকু না, আরও অনেক কিছুই দিয়েছে। সেগুলো তো সব যথাস্থানে উপর নিচ করে দিয়ে দেব। তারপর পায়েসটা আমি আমার শ্বশুর মশাইকে দেব, কারণ উনি পায়েস খেতে প্রথমত ভালোবাসেন, আর এটা মাতৃসংঘ থেকে দিয়েছে। এই পায়েসের গুরুত্ব ওনার কাছে আলাদা। এই সমস্ত কয়েকটা শাড়ি টাড়ি, এইগুলো আজকে পরিকল্পনা ছিল পরে বেরোবো, মানে পরে যাব, কিন্তু যখন শুরু করলাম এগুলো সাজুগুজু করতে, মানে স্নান থেকে বেরিয়ে, তখন এত শরীর খারাপ করছিল, কারণ একটু তাড়াহুড়ো করে চান করেছি, হাত ফাতগুলো কাঁপছিল। তখন মনে হলো যে না, পারবো না, তখন আবার সালোয়ার কামিজ পরে গেলাম। আমার ব্যাপারটা কি জানেন তো, এত শাড়ি হয়ে গেছে যে আমার এখন এই পেছনে যে আলমারিটা দেখছেন, এতে শাড়ি ধরছে না, ছড়িয়ে ছিটিয়ে শাড়ি রাখতে হচ্ছে। প্রায় 3-4টে জায়গায় আমি আলাদা আলাদা করে শাড়ি রেখেছি, কারণ এটাই যে আমার শাড়ি শুধু জমে, আমি তো শাড়ি পরি না। কুর্তিগুলো বাতিল করলাম, অনেক পরেছি, সেই জন্য শাড়িগুলো যেহেতু সেরকমভাবে পরা হয়নি, সেহেতু বাতিলও করা হচ্ছে না। তাই জন্য ভাবছি যে আমি ওই সেরকম একটা করেছিলাম না, একটা গোটা 7 দিন শুধু শাড়ি পরবো, সেরকম শুধু 7 দিন না, গোটা একটা মাসই যখনই বাইরে যাব শুধু শাড়ি পরবো। ঘুরিয়ে ফিরিয়ে 30 দিনে আমি ওই 20টা শাড়ি মতো বার করবো। তাতে কি হবে, শাড়িগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরা হবে। তারপরে যদি বাতিল করি তাহলে তো গায়ে লাগবে না। আর আমি এর আগেও শাড়ি বাতিল করেছি, কিন্তু সেগুলো মানে সিনথেটিক শাড়ি, যেগুলো হয়তো বা আমি পরবো না সেরকম। এখন যে আলমারিতে রয়েছে না, কোনোটাই আমার ঠিক বাতিল করবার মতো শাড়ি নয়, খারাপ শাড়ি নয়, সেগুলো বাতিল করতে বড় গায়ে লাগবে। যার ফলেতে ভাবছি দেখি টুকুরে পরীক্ষাটা শেষ হোক, আমাদের মার্চ মাসে একটা কোথাও ঘুরতে যেতে মানে হয়তো আমরা যাব, ওটা হয়ে যাক, তারপর সেটা করব। কালকে শুধু আমি একা কাহিল হইনি, বাড়ি শুদ্ধ সবাই কাহিল হয়েছে, আলপনা দিয়েও হয়েছে। তা সত্ত্বেও আলপনা দিয়ে আজকে এসেছে এবং অন্য ওর যা প্রাত্যহিক কাজকর্ম সবই করেছে, যার ফলে আমি বলতেও ভুলে গেছি। আর তাছাড়া ও দেখি করেনি, আসলে শরীর ভালো নেই, গাছে জল দেয়নি, সেটার জন্যই খারাপ লাগছে যে টানের দিন চলে এসেছে। গাছগুলো, বিশেষ করে পুদিনা গাছটা না, একদিন জল না দিলেই কিরকম ঝামড়িয়ে যায়। শুধু পুদিনা না, আমার তুলসী গাছটাও যখন খুব ঠান্ডা ছিল, তখন অন্যান্য গাছে একদিন বাদ বাদ জল দিলেও এই দুটো গাছে কিন্তু রোজ জল দিতে হতো। আর এখন প্রত্যেকটা গাছেই রোজ রোজ জল দিতে হচ্ছে। এমনকি পিটুনিয়া এত মানে জল পছন্দ করে না খুব একটা, তাতেও আজকে সন্ধেবেলায় দেখছি ধুলো ধুলো হয়ে গেছে, মানে গোড়া একেবারে শুকিয়ে টাইট। কবে যে একটুখানি ভালো করে বৃষ্টি হবে সেটাই ভাবছি। আবারও একই কথা পুনরাবৃত্তি, যেটা আগের দিন ব্লগে বলেছিলাম, যে শিলিগুড়ির আবহাওয়া ভীষণভাবে বদলে গেছে। বৃষ্টিময় শিলিগুড়ি, দিনের বেলায় প্রচণ্ড গরম, রাত্রেবেলায় তখন বৃষ্টি হবেই হবে, এইরকম একটা মানে অবস্থা। সব হাওড়া কলকাতার আমাদের যারা আত্মীয় স্বজনেরা, তারা সব যখন গরমে হাঁসফাঁস করতো, আমরা তাদেরকে এটা বলতাম যে ও তোরা হাঁসফাঁস করছিস, আমরা দিকে গায়ে কম্বল দিচ্ছি। তারা শুনে ভীষণ মনে করতো, বাবা তোরা কোন জায়গায় থাকিস রে। অথচ দেখুন এখন আবহাওয়া এমন বদলে গেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন পাখার মতোই এসি লাগানোটাও স্বাভাবিক হয়ে গেছে, এত গরম বেড়েছে। আমার পরিচিত একটি মেয়ে, দুর্গাপুরে মেয়ে, সে শিলিগুড়ির এদিকে একটা স্কুলে শিক্ষিকা হয়ে আসে এসএসসি থ্রু দিয়ে। তারপর সে প্রথম দিকে এসে তার মনে হচ্ছিল যে কবে সে বাড়ি যাবে, কবে সে ট্রান্সফার নিয়ে চলে যেতে পারবে। তারপর কালক্রমে তার শিলিগুড়ি এতই ভালো লাগে
যে তার হাজবেন্ড আবার এসএসসি দিয়েই শিলিগুড়ির কেন্দ্রিকে একটা স্কুলে সে চাকরি করতে শুরু করে, মানে সে চলে আসে আর কি, এবং ওরা এইখানেতেই ফ্ল্যাট কিনে এইখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। ভালো লাগা মানে শিলিগুড়ির আবহাওয়া এতটাই মনোরম ছিল, প্রচণ্ড গরম জায়গা থেকে মানুষজন এসে এখানে, অনেক মানুষ আছে যারা স্থায়ীভাবে থেকে গেছে। সেই শিলিগুড়ির আবহাওয়া এমন পরিবর্তন হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক। একটু আগে যেটা দেখলেন যে আমি নীল রঙের ওই অর্গানাইজার বক্সে বা প্যাকেটে যেটা ভরলাম, সেটাও কিন্তু শাড়ি, জানেন তো, আমার সমস্ত শাড়ি ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়েছে, মানে যে আলমারিটা আছে সেটা ফেটে যাবে, আমার এত শাড়ি হয়েছে। এইখানে কিছুটা শাড়ি, আবার এই যে দেখুন এখন যে এটা রাখছি এটাও কিন্তু শাল এবং শাড়ি। শালগুলো তো আসলে আলমারি, স্টিলের আলমারিতে ভরে রাখলে অনেক সময় খুলতে নিতে অসুবিধে হয়, জন্য আমি আপাতত এখানে রাখছি। কিন্তু পাশে আর একটা প্যাকেট রয়েছে যেটা কিন্তু শাড়ির প্যাকেট। আমার প্লাইয়ের আলমারিতে দুটো র্যাক জুড়ে শাড়ি, স্টিলের আলমারি ভর্তি শাড়ি, এই সমস্ত জায়গাগুলোতেও এখন আমাকে শাড়ি রাখতে হচ্ছে। কারণটা ওইটাই যে শাড়ি পরা হলে তো তবে ক্ষয় হবে, শাড়ি তো পরি না, কাজেই সেরকমভাবে শাড়ি জমে, এবার শাড়ি পরতে হবে এবং তবে সেটাকে ক্ষয় করতে হবে, দেখতে হবে। মা আমাকে মাঝে মাঝে বলে যে তুই মাসে 6 মাস শাড়ি পরবি, মানে বাইরে যেতে গেলে, তাহলে তো শাড়িগুলো একটুখানি করে কমবে এবং তখন তো নতুন শাড়ি কিনতে ইচ্ছেও করবে। কথাটা সত্যি, জানেন তো। তো যাই হোক, গল্প করতে করতে অনেকগুলো কাজ করে ফেললাম, করে খুব কাহিল মনে হচ্ছে নিজেকে। এবার আর মনে হচ্ছে পারবো না। কালকের দিনের শরীর খারাপের জের এখনও চলছে, কিন্তু উঠতে হবে, কারণ কিছু কাজ এখনও বাকি রয়েছে। আর একটা কাজ না নিজের সঙ্গে জোর করে আজকে করতে হবে, সেটা হচ্ছে আজকে একটু পাটা ঘষতে হবে গরম জলে চুবিয়ে। কারণ আমার পায়ের সাথে আমার মেয়ের পা লেগে গেছিলো, তারপর সে একটু আঁচড় মতো লেগেছে, সে ভীষণ ইয়ে হয়েছে আমার সাথে যে হ্যাঁ তোমার পাগুলো এরকম কোদালের মতো হয়ে গেছে, তুমি একটুখানি পাটাকে ঘষবে তোমা। আমি দেখলাম সত্যিই তো, নিজেরই মাঝে মাঝে যখন গায়ের সাথে চামড়ার সাথে লেগে যায়, ওই পায়ের সাথেই গোড়ালির চামড়া, তখন না রীতিমতো মনে হয় কেউ একটা আঁচড় কাটছে, আমার পা এমন ফেটেছে। তো কাপড় কাচা হয়ে গেল, এবার সেগুলো যতটুকু মেলে দেওয়া সম্ভব মেলে দিলাম। এরপরে পা ঘষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঘষবই যখন একটুখানি ভালো করেই ঘষবো। ইতিমধ্যে 11টা অনেকক্ষণ আগে বেজে গেছে, আমি সমস্ত অ্যালার্ম টালাম আজকে বন্ধ করে দিয়েছি। আমার আজকে শুতে শুতে প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজবে, কিন্তু যাই বাজুক না কেন আজকে আমি এই কাজটা করেই তবে শোবো। সেই কবে নেল পালিশখানা পরেছিলাম, দিনহাটা গেছি তার আগ দিয়ে, মানে এইবারে দিনহাটা যাওয়া নয়, তারও আগের বার দিনহাটা গেছি তখন পরেছিলাম পায়ের নেল পালিশ। সেটাকে আজকে তুলে তারপর শ্যাম্পু দিয়ে গরম জল দিয়ে একটু আগে গিজার চালিয়েছি। তা আমার বর আবার একটু আঁতকে উঠেছে, মাঝরাতে আবার কে জল চালাচ্ছে, সেজন্য একবার এসে উঠে এসে বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে হ্যাঁ আমার মাথা খারাপই হয়েছে, নাহলে এরকম রাত করে না করলে এই সমস্ত কাজ হয় না, তাছাড়া জোরে জোরের সাথে না করলেও হয় না। আর এটা আমার বর একটা ওই বিধান মার্কেটের দোকান থেকে একবার এনে দিয়েছিল, সে বহুদিন আগে ঠ্যাং ঘষবার জন্য, কিন্তু পাটা দিতে পারছি না, বড্ড গরম। কিছুক্ষণের মধ্যে অবশ্যই সয়ে যাবে, কিন্তু এখন এতটাই গরম যে একটু ঠান্ডা জল না মেশালে চামড়াখানা খুলে আসবে একেবারে। তো যাই হোক, এরপরে এটা করে নিই। তারপর বেশ অনেকক্ষণ ধরেই কাজটা করেছি, প্রায় 45 মিনিট মতো পা ডুবিয়ে বসেছিলাম। জলটা প্রায় ঠান্ডাই হয়ে গেছিলো, আবার একটুখানি জল ফেলে নিয়ে গরম জল করে নিয়ে এরকম করে মানে মিশিয়ে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে করেছি, খুব আরাম লেগেছে। তারপর একটু নেল পালিশ পরে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। অনেকদিন পর আবার পা ঘষলাম। আগে পাগুলো ঘষে দিত বুমবাদা, এখন অনেক দিন দেয় না। এইসব কাজ নিজে নিজে করতে, নিজের জন্য করতে বড় আলস্যি লাগে, কিন্তু এতটাই পাগুলো ফেটে গেছিলো যে বড় বাজে লাগতো। নিজের পা যদি শরীরের অন্য কোথাও একটা লাগছে, ধরুন পায়ের অন্য জায়গায়, রীতিমতো মানে কি বলবো, আঁচড়ের মতো ফিলিং হচ্ছিল, এতটাই পা ফেটেছে। তো এই শীতেই প্রথমবার, শীত চলে যাওয়ার পর তারপর করলাম একটুখানি পা ঘষার ব্যাপার। পেডিকিওর তো এটা নয়, তবু যাই হোক ওই কাইন্ড অফ আর কি। তো 1 কোট করে নেল পালিশ দিয়েছি, এটা আরও 2-3 কোট দিতে হবে, বড্ড পাতলা এটা আর কি। এখন আপাতত ব্লগটাকে এন্ড করাটা জরুরি, সেটা করতেই এলাম। প্রসঙ্গে একটা কথা বলি, ভাবছি কদিন থেকেই বলবো, কিন্তু যাই হোক টুকটাক করে ভুলে যাচ্ছি আসলে। সেটা হচ্ছে আমার যে আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা তো কন্টেন্ট দিত তো আমার হাজব্যান্ড, সহজ শেয়ার বাজার। প্রত্যেক দিন ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু থাকে। তো সেটা মোটামুটি 2 বছর খানিক বন্ধ ছিল, তারপরেতে আবার সে সেটা চালু করেছে। মানে আমিই বলেছিলাম তাকে যে তুমি কন্টেন্ট দাও একটু একটু করে, তো সে আবার দিচ্ছে। তো এখন ব্যাপারটা কি, আমি তাকে বলেছিলাম কেন,
সেটা একটা 2 বছর ধরে পড়ে আছে, আমি কিন্তু মাঝে মধ্যেই তাকে বলতাম। এই জন্য বলতাম যে সে যে ভিডিওগুলো দিত, আমি দায়িত্ব নিয়ে বলছি, এতটুকু অত্যুক্তি করছি না, তার ভিডিওতে ভিউজ খুব অল্প হতো। তর্কের খাতিরে যদি তার ভিডিওতে 100 ভিউজ হয়, তাহলে 100টা লোকের মধ্যে 30টা সেরকম মানুষ যারা এই রকম কন্টেন্ট নিয়ে ভিডিও করে। এবং সবাই না হলেও তাবর তাবর কিছু মানুষ বুম্বাদাকে কপি করে। আমি এটা জানি, জেনেই বলছি। যাদের ইতিমধ্যে তারা ফেস ভ্যালু তৈরি করে ফেলেছে, তারা বুম্বাদাকে কিছু কিছু কন্টেন্টে তো হুবহু টোকে, কিছু এদিক ওদিক করে নেয় কথাবার্তা নিজেদের মতো করে। মানে এটা তো একদম মানে বহু জনশ্রুত বা বহু জনে জানে এটা, যে উত্তরবঙ্গ সংবাদে বুম্বাদার লেখাটা যখন বেরোয়, ওটা রবিবারে বেরোয়, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে যে সমস্ত লেখাগুলো অন্যান্য নিউজ পেপারে, কোনো কোনো পেপারে বেরোয়, সেগুলো কিন্তু কপি হয়, অনেক সময় হতো। তারপরে ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া হওয়াতে ইদানিং সেটা বন্ধ হয়েছে, একটা সময় কিন্তু সেটা হতো। এটা ঘটনা যে বোধিসত্ত্ববাবু যেটা বলেন সেটা তিনি নিজস্ব পড়াশুনো থেকে বলেন, এবং এই ব্যাপারে ভদ্রলোকের দীর্ঘদিনের বহু অধ্যাবসায় রয়েছে। এনার কাউকে কপি করতে হয় না, কিন্তু এনাকে কপি অনেকের করতে হয়। তারা তাদের এডিটিং স্কিল দিয়ে, তাদের বলার চটক মটক দিয়ে, তাদের অনেক কিছু এক্সট্রা দিয়ে বা এক্স ফ্যাক্টর দিয়ে তারা একটা ফেস ভ্যালু ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। বুম্বা দাদার সমস্যাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটু ধারাবাহিকতার অভাব যেমন আছে, তেমনই ওর চটক বটক একেবারেই নেই, একদম টিপিক্যাল মাস্টারমশাইদের মতো কথাবার্তা। তো সেই জায়গায় ওকে আমি বারবারই বলেছি যে তুমি কয়েকটা চ্যানেল দেখালাম, তাদের দেখিয়েও দিলাম যে দেখো বোধহয় তুমি এত তারিখে এই ভিডিও, 2 বছর আগের ভিডিও, এত তারিখে এই ভিডিওটা দিয়েছো, তারপরে টাইমটা দেখিয়ে দিলাম, দেখো এই ভদ্রলোক এটা দিয়েছে, তার কত ভিউজ, তোমার কত ভিউজ, কেন তোমার এত কম ভিউজ। এবং ওই লোকটার তোমাকে টুকে একদম মানে বোঝাই যাচ্ছে যে টোকা, আপনি বুঝতে পারবেন খুব সাধারণ বুদ্ধি দিয়ে, তাহলে লোকটার কেন এত ভিউজ, এক্স ফ্যাক্টর আছে কিছু। হ্যাঁ, মানুষ কিছু কিছু জিনিস, যাই হোক আর কি, ছেড়ে দিন সেসবগুলো। তো আবারও বলছি, কোট অ্যান্ড কোট তাবর তাবর মানুষেরা, যাই হোক। তো এখন ভদ্রলোক আবার একটু জেগে উঠেছেন, আবার তিনি ভিডিওস দিচ্ছেন। এবং সত্যি কথা বলতে কি, একটা কথা আমি আমার হাজব্যান্ডের ব্যাপারে খুব নিশ্চিতভাবে বলতে পারি, বলছি যে আমার পতিদেবতার একটা স্বভাব রয়েছে, তিনি না স্বভাবের দিক থেকে কিছুটা হাতির মতো। হাতির নিজের ক্ষমতা সম্পর্কে খুব একটা অবগত নয়, আমার হাজব্যান্ডও সেটা। কিন্তু একটাই ব্যাপার, যে লোকটার যে কি করার ক্ষমতা আছে সেটা আমি তার ঘরণী হিসেবে জানি। সুতরাং খুব একটা আমি ছেড়ে দিতে চাইছি না, কিন্তু সে তো বাচ্চা ছেলে নয় যে তাকে আমি সবসময় গোতাবো তবে সে কাজ করবে, সেটা তো নয়। তবে আমার তার নিয়মিত কন্টেন্ট দেওয়া দেখে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি, এটা ঘটনাই। একটা কথা, যে পরিমাণে অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারছেন কী হারে কুকুরগুলো ডাকছে। আজকে একটু রাত হলো আমার, এইগুলো না হলে হতো না, দিনের বেলা আমার হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে হারে ব্যাংকের সুদের সংখ্যা কমছে বলুন, বা বিভিন্ন ব্যাপারে আপনারা যারা টাকা পয়সা হ্যান্ডেল করেন তারা জানেন যে শেয়ার মার্কেটে না, আজকে নয় কালকে, শেয়ার মার্কেট বলুন বা মিউচুয়াল ফান্ডে বলুন, আজকে নয় কালকে নয় পরশু যারা এখনও ব্যাপারটা থেকে মুখ ঘুরিয়ে আছেন, তাদের কিন্তু আসতেই হবে। এটা মানে অনস্বীকার্য ব্যাপার, আসতেই হবে। ব্যাপারটা কত দূর অ্যাকসেপ্ট করবেন আপনারা বা কবে করবেন সেটা পরের কথা, কিন্তু ব্যাপারটা জানতে তো দোষ নেই। সহজ শেয়ার বাজার আমার হাজব্যান্ডের চ্যানেলের নাম, ইংরেজিতে সহজ শেয়ার বাজার টাইপ করবেন বা আমার ডেসক্রিপশানে দেখবেন প্রত্যেক দিন আমি লিঙ্ক দিয়ে থাকি। ভদ্রলোকই আমাকে বলেছিলেন একদম প্রথমে যে তুমি যা উপার্জন করবে তার 20% অবশ্যই সেভিংস করবে। তুমি ধরে নাও যে 20% বাদ দিয়ে সেটা তোমার উপার্জন, বাকি 80% তুমি খরচ করো। আমি তখন প্রশ্ন করেছিলাম, শুধু কি জমিয়ে যাব, তাহলে এনজয় করব কখন, বা করবো কি, মানে ওটা জমিয়ে যাব তাহলে সেটাকে আমি খরচ করব কখন। তখন বলছে বাকি 80% তো তুমি খরচই করছো, বাকিটা তুমি জমাবে না কেন। সরকারের খাতিরে 10,000 উপার্জন হলে 2,000 টাকা আপনাকে জমাতে হবে। এটা আমি বুম্বাদার কাছ থেকেই শিখেছি। 8,000 টাকা ধরে নিতে হবে আমার উপার্জন, আর বাকি 2,000 টাকার কথা ভুলে যেতে হবে, কারণ ওটা প্রথমেই ইনভেস্ট করতে হবে। এই টাকাটা না চোখে দেখতে পাওয়া যায় না, যদি আমরা খরচ করে ফেলি তাহলে না এই টাকাটা দেখতে পাওয়া যাবে না। কিন্তু মাসের পর মাস আমরা যখন 2,000 টাকা 2,000 টাকা 2,000 টাকা করে জমাতে জমাতে ভালো জায়গায় জমাতে থাকবো, তখন একটা দিন পরে গিয়ে না
আমরা এটা সুফলটা মারাত্মকভাবে ভোগ করব। আমি আমার ইনভেস্টমেন্টটা জানি যে কোথায় কোথায় কী কী হচ্ছে, কী কী আছে না আছে, কিন্তু আমি চোখ বন্ধ করে এই মানুষটার উপর ভরসা করি। আমি জানি এই লোকটা যখন আছে আমার এত হেডেক নেওয়ার কিছু নেই। এবং আমি সত্যি সত্যি এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে আমি এমন অনেক কিছুই দেখছি যেটা মানে ওই 20% জমানোর জন্য, যেটা না 6 বছর 7 বছর আগে ভাবতেই পারতাম না। আমি যখন স্কুলে পড়াতাম তখনও আমি 20% জমাতাম আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী। সেই যে একটা সুফল আমি এখন মাঝে মাঝে দেখতে পাই, এবং এখন আমার কোনো দিকে তাকানো নেই। মানে আমার হাজব্যান্ডের কথার কোনো রকম মানে প্রথম দিকে আমি করেছি যে কি দরকার জমানো, 10% জমালেই তো হয়, এসবগুলো অনেক অযথা ওনার সাথে কথা কাটাকাটি করেছি। কিন্তু এখন আমি বুঝতে পারি এই বিষয়ে ভদ্রলোক ভুল কিছু না। তো যাই হোক বন্ধুরা, অনেক সঞ্চয় সম্পর্কে কিভাবে করতে হয় না হয় তিনি কিন্তু আপনাদেরকে গাইড করে দিতে পারেন যদি আপনারা চান। তো আজকের দিনের জন্য আর ব্লগটা বড় করছি না, অনেকটা রাত হয়েছে, শুতে হবে। কালকে সে যাবে, তার জন্য আবার সকালবেলা উঠে করে টরে দিতে হবে এইসবগুলো। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।